হ্যালো বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই সবাই। আজ আপনাদের জন্য মাহেশ্বরী প্রোডাকশনসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হতে চলেছে বর্তমানের বিখ্যাত সাহিত্যিকদের মধ্যে অতি সুপরিচিত একটি নাম, শ্রী মনীষ মুখোপাধ্যায় মহাশয়ের লেখা গা ছমছম করা একটি গল্প প্রদীপ। প্রদীপ নিয়ে গল্প শুনলেই বলুন তো কোন কথাটা আগে মনে আসে? একদমই ঠিক বলেছেন, আলাদিনের আশ্চর্য প্রদীপ। কিন্তু এই গল্পেও কি ওই একই রকম জিনের কথা বলা আছে? চলুন তো সবাই মিলে শুনে নিই। একটা কথা, মাহেশ্বরী প্রোডাকশনস কোনো কুসংস্কার সমর্থন করে না। সাহিত্যিক মহাশয় তার গল্পের আকর্ষণ এবং সমৃদ্ধতা বজায় রাখার কারণে লৌকিক, অলৌকিক ও অতিলৌকিক ঘটনার অবতারণা করেছেন। তাই চলুন আসল গল্পের আসল মজা উপভোগ করা যাক। শুরু হচ্ছে আজকের গল্প, সাহিত্যিক শ্রী মনীষ মুখোপাধ্যায় মহাশয়ের লেখা গল্প প্রদীপ। পঞ্চা ক্যারাম বোর্ডের কোন ঘেঁষে একটা ঘুঁটিকে বেশ কিছুক্ষণ এম করেও পকেটে ফেলতে পারল না। বিজয় আক্ষেপের একটা শব্দ করে টিভির দিকে মুখ ফেরালো। ওদিকে আমার আর তরুণের তখন দারুণ মজা। বাঁদিকের পকেটে হালকা ভাসিয়ে দিয়ে লালের পয়েন্ট নিতে পারলেই ভেসে ভেসে থাকা ঘুঁটিটা সহজেই পকেটে ফেলে দেব। গেম দেওয়ার এই সুবর্ণ সুযোগ পাগলেও হাতছাড়া করে না। স্ট্রাইকারটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমিও হাতছাড়া করলাম না। যা ভাবলাম তাই হলো। লাল ঘুঁটিটা পকেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই তরুণ লাফিয়ে উঠল গেম গেম বলে। অনেকদিন ধরে পঞ্চা আর বিজয়কে হারানো যাচ্ছিল না। আজ এলো এই শুভ সময়। বেসের ঘুঁটিটা মাখনের মতো ঢুকে গেল পকেটে। মাথায় হাত দিয়ে বসে পড়ল বিজয়। পঞ্চা দাঁতে দাঁত চেপে বলল, हर कुत्ते का दिन आता है। রেগে যাওয়া উচিত ছিল। খেলায় হার দিয়ে গাল দিচ্ছে বলে চেঁচামেচিও হয়তো করতাম, কিন্তু চুপ করে গেলাম। কারণ সেই মুহূর্তে ক্লাবের দরজা খুলে ভেতরে ঢুকলেন সুপ্রিয়দা। আমাদের অঞ্চলের ব্যাংকের ম্যানেজার। এই দাদাটি আমাদের বড় প্রিয়। দীর্ঘ কর্মজীবনে নানান জায়গা থেকেছেন। ওর কাছে আছে গল্পের সম্ভার। মাঝে মাঝে মুডে থাকলে আমাদের গল্প বলতে শুরু করেন। আমরাও বেশ মন দিয়ে শুনি সেই সব অভিজ্ঞতার কথা, যার কোনো কোনোটা বেশ মজার হয়, আবার কিছু গল্পে শিউরে উঠতে হয়। আজ বোধহয় সুপ্রিয়দার মেজাজ ভালো আছে। বেশ হাসি মুখেই ঢুকলেন ক্লাবে। আঙুলের ফাঁকে জ্বলছে সিগারেট। তিনি বিজয়ের দিকে একবার চাইলেন, তারপর হেসে বললেন, কি হে মুকাউন কাঁদো কাঁদো কেন? শেয়ার বাজারে আবার ধ্বংস নামলো নাকি? সুপ্রিয়দার প্রশ্নের উত্তর দিল তরুণ। না না দাদা, শোনো, আজ ব্যাটাদের গেম দিয়েছি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। হ্যাঁ, প্রত্যেক দিন বোর্ড জিতে হওয়ার পঞ্চা ওভার কনফিডেন্সের চূড়ায় উঠে গিয়েছিল। দিয়েছি নাকে ঝামা ঘষে। বিজয় ঠান্ডা মাথার ছেলে। ও কোনো উত্তর না দিয়ে টিভি দেখতে লাগলো। দাঁত খিচিয়ে এগিয়ে এলো পঞ্চা। সুপ্রিয়দার উপস্থিতি অগ্রাহ্য করে ও চেঁচিয়ে উঠল, আয় তবে দেখি কত ক্ষমতা, হোক আরেক হাত। বিজয়ের মন ভেঙে গেছিল। একটা হাত তুলে ও তাচ্ছিল্যের সঙ্গে বলল, আহ ছাড় না পঞ্চা, আজ ওকে লাফাতে দে, কাল আবার দেখা যাবে। তুই বরং আমার সঙ্গেই সিনেমাটা দেখ। খেলায় জেতার আনন্দে আমরা সত্যি এতক্ষণ খেয়াল করিনি বিজয় অত মন দিয়ে কেন টিভি দেখছে। টিভির দিকে তাকিয়ে দেখলাম আলাদিনের একটা সিনেমা হচ্ছে। বিখ্যাত অভিনেতা ব্রুস উইলিস হয়েছেন জিন। এই ছবিটা আমাদেরও দেখা হয়নি, কাজেই সকলেই টিভির দিকে ঝুঁকে পড়লাম। একমাত্র সুপ্রিয়দাকে দেখলাম এসব দেখায় তার কোনো আগ্রহ নেই। তিনি ক্লাবের একটা চেয়ার অধিকার করে খবরের কাগজটা নিয়ে বসলেন। মিনিট পাঁচেক ছবিটা চলার পরে একটা বিজ্ঞাপনের বিরতি হলো। সুপ্রিয়দা ততক্ষণে কাগজের ৩ নম্বর পৃষ্ঠায় পৌঁছে গেছেন। তরুণ বলল, ও দাদা, ভালো বই হচ্ছে, আর আপনি দেখছেন না? সুপ্রিয়দা কাগজ বন্ধ করে তরুণের দিকে তাকিয়ে হাসলেন।
সে হাসিতে যেন কিছু একটা ছিল। তারপর একটু সময় নিয়ে তিনি বললেন, ওসব বানানো আর নকল জিন দেখে কি করবো ভাই? আমি আমার জীবনে আসল জিন দেখেছি, এবং সেই জিন এই সিনেমার জিনের মতো মোটেই এত ভালো নয়। পঞ্চা জানে এরপরে কি করতে হয়। ক্লাবের জানলা থেকে মুখ বের করে ও উল্টো দিকের ফুটপাথের চায়ের দোকানিকে বলল, নবীনদা, 5টা চা দিয়ে যাও। নবীনদার দোকান থেকে পাঁচু এসে ক্লাবের টেবিলে 5টা ভার নামিয়ে রেখে চলে গেল। আমরাও ততক্ষণে ঘিরে বসেছি সুপ্রিয়দাকে। গরম চায়ের ভাঁড়ে বেশ কয়েকবার ফুঁ দিয়ে চাটা তাড়িয়ে তাড়িয়ে খেলেন সুপ্রিয়দা। তারপর একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করলেন, আমি সাধারণত আমার কর্মজীবনের অভিজ্ঞতা নিয়েই তোমাদের গল্প শোনাই, তবে আজ যে গল্পটা বলতে যাচ্ছি সেটা অনেকদিন আগের। স্কুল ফাইনাল পাশ করে সেবার বাড়ি থেকে পালিয়েছিলাম। আমার বাড়ি, বিশেষ করে ঠাকুরদা ছিলেন একটু অর্থোডক্স ধরনের মানুষ। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব শুনলে উনি কখনোই যেতে দিতেন না। কাজেই বাবাও যে আমাকে যেতে দেবেন না সে বিষয়ে আমি 1000 ভাগ নিশ্চিত ছিলাম। আমি আর আমার ক্লাসের এক বন্ধু একসঙ্গে পালিয়েছিলাম। উদ্দেশ্য ছিল পাহাড় দেখা। আমার বন্ধু রঞ্জিতই বলল, মুকুটমণিপুর চল, সেখানে রয়েছে বিশাল কাঁসাই নদী, তা পার করলেই ছোট্ট টিলাম মতো পাহাড়। এছাড়াও সারা অঞ্চল জুড়ে ছোটখাটো প্রচুর টিলা আছে। সোনাঝুরি নামে একটা জায়গা আছে, ওহ যা মজা হবে না। তার আগে পর্যন্ত ভূগোল বইয়ের বাইরে আমি পাহাড় দেখিনি। সেই প্রথম চাক্ষুষ করব পাহাড়ের দৃশ্য। উফ, মনে আনন্দের কোনো সীমা নেই। সে ছোট টিলাই হোক না ক্ষতি কি, ভোর ভোর একটা চিঠি লিখে বাড়ি থেকে শ্রে বেপাত্তা হয়ে গেলাম। আমরা তখন থাকি উত্তর পাড়ার কাছে। সেখান থেকে ধর্মতলা কম রাস্তা নয়। সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। ধর্মতলা বাস ডিপোয় পৌঁছে দেখি বাস ছাড়তে বেশ কিছুটা দেরি আছে। রঞ্জিত তখনও এসে পৌঁছয়নি। খিদেতে পেট চোঁচো করে উঠল। বাড়ি থেকে অত সকালে তো কিছু খেয়ে বেরোয়নি। বাস স্ট্যান্ডের সামনেই একটা দোকান সবে খুলে ধূপ টুপ দেখিয়ে কচুরি আর জিলিপি ভাজা শুরু করেছে। সেখান থেকে জমিয়ে কচুরি আর জিলিপি খেলাম। সবে কড়াই থেকে তোলা হয়েছে, ওই হিঙের গন্ধটা রসুন হয়ে তারপরে ওরে বাপরে কচুরিটা হারামে যে চোখ বুজে এলো আমার। খাওয়া সেরে টিকিট কাউন্টারে গিয়ে খোঁজ নিয়ে জানলাম মুকুটমণিপুরের বাস ছাড়বে 6:30 নাগাদ। হাতে তখনও 45 মিনিট সময়। চিন্তায় পড়লাম রঞ্জিতকে নিয়ে। সে ব্যাটার কোনো খোঁজ নেই। যে সময়ের কথা বলছি তখন হাতে হাতে মোবাইল ফোন তো অনেক দূরের ব্যাপার, বাড়িতে ল্যান্ডলাইনও তখন থাকতো শুধু জনা কয়েকের। ওদিকে বাড়ি থেকে পাঠিয়েছি চিঠি লিখে। চিঠি রেখে এসেছি ঠাকুমার বালিশের তলায়। এতক্ষণে বুড়ি উঠে হয়তো জুড়ে দিয়েছে হুজ্জুত। বাড়ি ফেরার রাস্তা বন্ধ। যদি রঞ্জিত নাও আসে বাড়ি আমার ফেরা যাবে না। মেডিকেল কলেজের মেসে যাওয়া যেত, সেখানেও কিছু বন্ধু থাকতো, কিন্তু সেখানেও যদি ওয়ার্ডেনের চোখে পড়ি শুরু হবে বিশ্বের গোলমাল। একবার ভাবলাম একাই উঠে পড়ি বাসে। পরক্ষণই মনে হলো একা একা ঘুরতে যাওয়ার কোনো মানেই হয় না। বাস স্ট্যান্ডে গালে হাত দিয়ে বসে আছি, হঠাৎ দেখলাম গেরুয়াধারী এক সন্ন্যাসী সামনে এসে দাঁড়ালেন। বাবুঘাটের ওদিক থেকে গঙ্গা স্নান করে এসেছেন বোধহয়। পিঠ অবধি জড়ানো চুল ভিজে জব জব করছে। গেরুয়া ফতুয়া ভিজে যাচ্ছে সেই জলে। আমার দিকে চোখ সরু করে তাকিয়ে সন্ন্যাসী বললেন, কোনো কিছুই হাত দিয়ে ধরবে না আগামী 7 দিন, খুব বিপদ আসছে। মনে হলো লে আলুয়া, এ বলে কি? হাত দিয়ে না ধরে খাবার খাবো কি করে? তখন বয়স কম, সব কিছুতেই চ্যালেঞ্জ করার প্রবণতা একেবারে তুঙ্গে। মজা করেই সন্ন্যাসী মহারাজকে জিজ্ঞাসা করলাম, হাত দিয়ে কিছুকে না ধরলে তো জীবন শেষ গো সাধু বাবা, খাবো কি? সন্ন্যাসী হাসি মুখে বললেন, আরে আমি সেই কথা বলিনি,
আমি বলতে চাইছি, অচেনা অজানা কিছু হঠাৎ ধরতে যাবে না। যেমন ধরো কেউ কিছু একটা জিনিস তোমার হাতে দিয়ে বলল সেটা দেখতে, সেটা কখনোই হাতে নেবে না। হেসে বললাম, জো আজ্ঞা প্রভু। আমার কথা বলার ভঙ্গিতে সন্ন্যাসী খুব খুশি হলেন। ফতুয়ার পকেট থেকে একটা রুদ্রাক্ষ বের করে আমার হাতে দিয়ে বললেন, এটা কাছে রাখো, দেখবে অনেক বিপদ তোমার কেটে যাবে। আমার সঙ্গে দুটো কচুরি জিলিপি খেতে অনুরোধ করলাম সন্ন্যাসী বাবাকে। তিনি খেতে চাইলেন না। তার নাকি এখনো জব টব ওইসব করা হয়নি। কালীঘাট যাবেন হেঁটে, মাকে পুজো দিয়েই তবেই আহার গ্রহণ করবেন। ওর সাত্বিকতা দেখে মন ভরে গেল। এই কিছুক্ষণ পরেই উনি বেশ সপ্রতিভভাবে বললেন, খাবার খেতে পারবো না বটে, কিন্তু তোমার যখন এত ইচ্ছে তখন 10টা টাকা দাও, আমি পরে খেয়ে নেব। ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা। বুঝতে অসুবিধা হলো না, এর উদ্দেশ্য ভালো না। প্রথমে বাড়ি বাড়ি কথা বলে মন জয় করেছে, এবার এসেছে নিজের আসল উদ্দেশ্যে। 1 নম্বরের একেবারে ধরি বাজলো। আর ওই সময় 10 টাকার দাম নেহাত কম ছিল না। কাজেই আর দাঁড়িয়ে না থেকে সাধু বাবাকে এড়িয়ে কিছুটা দূরে স্ট্যান্ডের দিকে চলে গেলাম। সাধু বাবাও কিছুক্ষণ দাঁড়িয়ে অন্য কোনো ভক্তের সন্ধানে পথ হাঁটতে শুরু করলেন। বাসে লোক উঠতে শুরু করেছে ধীরে ধীরে। বাসের মাথায় তোলা হচ্ছে বাক্স প্যাটরা লটবহর। বাঁকুড়া বিষ্ণুপুরের প্যাসেঞ্জারের শেষ নেই। টিকিট কাটতে সাহস পায়নি। যদি বেটা রঞ্জিত না আসে তাহলে পড়তে হবে মহা বিপদে। যে হারে প্যাসেঞ্জার বাড়ছে, ভয় করলো আদৌ টিকিট পাবো কি না। 6:20 ছুটতে ছুটতে এসে ঢুকলো রঞ্জিত। বেটাকে দেখেই রাগ ধরে গেল। ভাগ্য যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ ছিল না আমাদের। ওই ভিড়ের মধ্যেই 2টো টিকিট ঠিক ম্যানেজ হয়ে গেল। জানলার পাশের এবং তার ঠিক পরের 2টো সিটও পেয়ে গেলাম। কলকাতা ছেড়ে বাস যত দূর যেতে লাগলো, খেয়াল করলাম রঞ্জিতের ওপর রাগটা পড়ে গেছে। মনের মধ্যে উঠেছে আনন্দের ঝড়। রঞ্জিত বলল বেরোনোর সময়ও আটকে গেছিল। ওর বাড়ির লোককে ও জানিয়েই এসেছে, কিন্তু বেরোবার ঠিক আগের মুহূর্তেই কান্না জুড়েছিলেন ওর মা। ছেলে একা যদি কোথাও গিয়ে হারিয়ে যায়। ডানকুনি হয়ে জনাই পার করে বাস ছুটে চলেছে আপন গতিতে। চারিপাশের শোভা দেখতে দেখতে ফুর্তির প্রাণ গড়ের মাঠ। বাস যাবে কামারপুকুর হয়ে বিষ্ণুপুর। রাস্তা এখন অনেক ভালো হয়েছে, আগে ছিল অত্যন্ত খারাপ। লড়ঝড়ে টিনের সরকারি বাসের ভাড়া যেমন কম, সেদিকেই খেয়াল রেখে সিটের অবস্থা হয়েছে বেহাল। ভাঙা রাস্তায় বাস লাফাচ্ছে কাঙ্গারুর মতো, সঙ্গে সঙ্গে লাফাচ্ছি আমরাও। খানিক দূর যাওয়ার সঙ্গে সঙ্গে মিনিটে সেকেন্ডে কন্ডাক্টর বাস থামাতে শুরু করলো। বস্তাকে বস্তা মাল নিয়ে উঠতে লাগলো লোক। পারলে গরু ছাগলকেও বাসে তুলে নেয়। সিট না পেয়ে হয়েছিল গম্য। তার ওপর ড্রাইভার দাদার বোধহয় ছিল মধুমেহ রোগ। প্রত্যেক 10 মিনিটে তিনি গাড়ি থামান আর রাস্তার পাশে গাছের আড়ালে অদৃশ্য হন। 5 ঘন্টা রাস্তা পৌঁছতে কত যে সময় লাগবে কে জানে। কামারপুকুর যখন বাস পৌঁছলো তখনই দুপুর। সেখানেই এক ভাতের হোটেলে দুপুরে খাওয়ার ব্যবস্থা। যে যার মতো খেয়ে দে আবার উঠে পড়ল বাসে। দুপুরের খাওয়া সারার কথা ওদিকে বিষ্ণুপুরে। যাই হোক, কোথাও আমরা হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে বাড়ি থেকে পালিয়েছি। যখন বাড়ি থেকে পালিয়েইছি, গন্তব্যে কখন পৌঁছলম না পৌঁছলম তা নিয়ে কি এসে যায়। বিষ্ণুপুর যেখানে বেলা 11টা কি 11:30টায় ঢুকে যাওয়ার কথা, সেই বিষ্ণুপুরে পৌঁছলাম বেলা 3টের পরে। অর্ধেক লোক সেখানেই নেমে গেল। মুকুটমণিপুর এখনো 3 ঘন্টার পথ। ঈশ্বর জানেন এই বাস কখন গিয়ে সেখানে পৌঁছবে।
এবার অন্তহীন অপেক্ষার বালা। ড্রাইভার খালি বাস চালাতে লাগলেন আরও ধীরে, যেন তার আর গন্তব্যে পৌঁছনোর কোনো ইচ্ছে নেই। এরই মধ্যে চলতে থাকলো তার সেই ওঠা নামা। স্কুল ফাইনাল পাস দেওয়ার পরে একটু আধটু সিগারেটের নেশা ধরেছিলাম আমরা, তবে তখনও সে অর্থে নেশার পর্যায়ে যায়নি ব্যাপারটা। কলেজ যাওয়ার আগে নিজেদের লায়ক ভাবার একটা পথই ছিল ওই ধূমপান। বিকেল পার করে হঠাৎ নেমে এলো সন্ধে। বাস তখনও নদীর আপন বেগে পাগল পাড়া। প্যাসেঞ্জার প্রায় সকলেই নেমে গেছে এক এক করে। রানীবাঁধের ওখানে একজন নামবেন, তিনি ছাড়া আর কেউই নেই। কন্ডাক্টর জমিয়ে একটা বিড়ি ধরিয়ে গেটের পাশের সিটে পা তুলে বসলো। তাকে দেখে আমিও পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে ফেললাম। ফিল্টার হুইল সিগারেটের প্যাকেট দেখে লোভে চকচক করে উঠল কন্ডাক্টরের চোখ। রঞ্জিত একটা নিয়ে ওর দিকে এগিয়ে দিয়ে ভাব জমাবার চেষ্টা করলো। আমরা যেখানে যাচ্ছি তার কিছুই চিনি না, থাকবো কোথায় এটুকু ব্যাপারেও যদি লোকটা একটু সাহায্য করতে পারে, কারণ আমরা যদি ঠিক সময় পৌঁছতে পারতাম খুঁজে পেতে একটা জায়গা বের করা যেত। এখন এই সন্ধেবেলা কোথায় যাব আর কি বা খুঁজবো কিছুই যে মাথায় আসছিল না। এখন মুকুটমণিপুরে হোটেলের ছড়াছড়ি, কিন্তু যখনকার কথা বলছি তখন হয়তো হাতে গোনা একটা কি দুটো হোটেল ছিল, তাও কলকাতার বড় বড় লোকেরা সেখানে আগেভাগেই বুক করে যেত। সরকারি একটা গেস্ট হাউস ছিল বটে, কিন্তু আমাদের সেখানে উঠতে দেবে কিনা এ নিয়ে গভীর সন্দেহ ছিল। কন্ডাক্টর দাদা আমাদের উপায় বলে দিল। বাস যেখানে নামবে সেখানে ছোটোখাটো খাওয়ার হোটেল আছে, তারই একটা হলো মঈন কুদ্দুসের দোকান। মঈন কুদ্দুস লোক ভালো, তাকে গিয়ে আমাদের থাকার একটা ব্যবস্থা করে দিতে বললে সে নিশ্চয়ই সাহায্য করবে। রানীবাঁধ পার করে রাস্তার একপাশে যখন আমাদের বাস গিয়ে দাঁড়ালো তখন সন্ধ্যে 6টা। চারিদিকে জঙ্গল, অন্ধকারে চেয়ে আছে পরিবেশ, পাশাপাশিও কিছু দেখতে পাচ্ছি না সেভাবে। খাওয়ার হোটেলের ঝাঁপ নেমে গেছে অনেক আগেই। জঙ্গলের মধ্যে আলো ফেলে ঘুমটির দিকে বাসটাকে অদৃশ্য হয়ে যেতে দেখলাম শুধু। এই ব্যাটার বাসের জন্যই হয়েছে এত দেরি। রাস্তার পাশে টর্চ ফেলতেই দেখলাম খাওয়ার হোটেলগুলো বন্ধ হয়ে গিয়েছে বটে, কিন্তু তখনও কিছু বাঁশের খাটিয়া বাইরে পড়ে আছে। রাস্তায় লোক চলাচল করছে না। মনে হলো সেই রাতটা ওই রাস্তার পাশেই বাঁশের খাটিয়ার ওপরে শুয়েই কাটিয়ে দিতে হবে। আকাশের দিকে তাকিয়ে প্রাণটা যেন জুড়িয়ে গেল। অনন্ত নক্ষত্রবীথি বান ডেকেছে যেন। কাউরে খুঁজছে নাকি দাদারা? কারো একটা গলার স্বর শুনে চমকে উঠলাম আমি আর রঞ্জিত। এই শুনশান ফাঁকা রাস্তায় চমকে যাওয়াই স্বাভাবিক। রঞ্জিত কথা বলল। ও বলল, আমরা মঈন কুদ্দুসকে খুঁজছি। তার সঙ্গে কি কাজ? এটা তাকেই বলবো। অন্ধকারের মধ্যে টর্চ জ্বালিয়ে লোকটাকে দেখলাম। লোকটা বিড়বিড় করে বলল, ও বাবা, ওর স্যাটাং স্যাটাং কথা। আমি পরিস্থিতির সামাল দিয়ে বললাম, আসলে দাদা কিছু মনে করবেন না, এতক্ষণ বাসে করে এসে মাথাটা কিছু কাজ করছে না। মঈন কুদ্দুস নাকি থাকার জায়গার ব্যবস্থা করতে পারে, তাই ওকে খুঁজছিলাম। লোকটার কথা না বাড়িয়ে বলল, আসেন আমার সঙ্গে আসেন। লোকটাকে অনুসরণ করলাম আমরা। পেন্সিল টর্চের আলোয় প্রায় কিছুই দেখা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল আমাদের দুপাশে বড় বড় গাছের সারি। আমরা কোনো জঙ্গলের মাঝের একটা মানুষ চলা পথ ধরে হেঁটে চলেছি। লোকটা যদি আমাদের নিয়ে গিয়ে কোথাও মেরেও ফেলে তাহলেও কিছু করার নেই। লোকটা খালি পায়ে হাঁটছিল, ওর পায়ের শব্দ প্রায় পাওয়াই যাচ্ছিল না। জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছিল বিভিন্ন পোকামাকড়ের সমবেত কোরাস। গা ছমছমে পরিবেশ। সন্ধেবেলাতেই মনে হচ্ছে রাত নেমে গেছে।
আমাদের হাতে টর্চ আছে, কিন্তু লোকটা কোনো আলো ছাড়াই আগে আগে হেঁটে চলেছে। কি করে ওই অন্ধকারের মধ্যেও রাস্তা দেখতে পাচ্ছে এই ভেবে অবাক হলাম। কিছুটা চলার পরে পথের বাঁ পাশে বাঁক নিল লোকটা। আমাদের বলল, এদিকে আসেন দাদারা। লোকটাকে অনুসরণ করে আমরাও জঙ্গলের রাস্তা ছেড়ে বাঁদিকে বাঁক নিলাম। দেখলাম পাশাপাশি বেশ কয়েকটা মাটির ঘর দেখা যাচ্ছে। মাটির দাওয়ায় জ্বলছে কেরোসিনের কুপি। লোকটা হাঁক দিল, ও মইন চাচা, আছেন নাকি? কারা যেন আপনারে খুঁজছে গো। একটা মাটির ঘরের দরজা খুলে বেরিয়ে এলো এক বৃদ্ধ। তার হাতে ধরা ছিল একটা লণ্ঠন। লণ্ঠনের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে বৃদ্ধকে। সাদা ধবধবে পাঞ্জাবি থেকে ভেসে আসছে আতরের সুবাস। দেখেই মনে হয় বেশ সম্ভ্রান্ত মুসলমান, শৌখিনও বেশ বটে। বাঁকুড়ার টানে তিনি আমাদের জিজ্ঞেস করলেন, আপনাদের কি চাই? রঞ্জিত ওকে জানালো বাসের কন্ডাক্টরের কথা। সে আমাদের ওর সঙ্গেই দেখা করতে বলেছে। উনি আমাদের থাকার একটা ব্যবস্থা করে দিতে পারেন। বৃদ্ধ একটু বিরক্ত হলেন। বিরক্তি প্রকাশ করে একটা শব্দ করে বললেন, হ্যাঁ, এই হয়েছে এক জ্বালা বটে। এটা আমার হোটেল নাকি যে আসবে তাকেই থাকতে দিতে হবে? এই বদমাইশ গুলন যাকে পারে আমার কাছে পাঠিয়ে দেয়। তারপর কথা থামিয়ে মঈন কুদ্দুস একবার ভালো করে তাকিয়ে দেখলেন আমাদের দিকে। তারপর বললেন, তোমরা জোয়ান ছেলে, কেন যে মরতে আসো কে জানে। উপায় যখন কিছু নেই, এসো তোমাদের ঘর দেখিয়ে দিই। যে লোকটা আমাদের পথ দেখিয়ে এনেছিল সে কুদ্দুসকে সালাম জানিয়ে অন্ধকার জঙ্গলের পথে অদৃশ্য হয়ে গেল। বুড়ো কুদ্দুস একটু যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। ওর বাড়িতে অন্য কেউ থাকে বলেও আমার মনে হলো না। একটা মাটির ঘরের দরজা খুলে আমাদের ডাকলেন উনি। আমরা ওর পেছন পেছন ঘরে গিয়ে ঢুকলাম। হাতের লণ্ঠন থেকে উনি দেওয়ালের কুলুঙ্গির মধ্যে রাখা দুটো কুপি ধরালেন। মাটির ঘরে ছড়িয়ে গেল আলো। ঘর দেখে আনন্দে মনটা ভরে উঠল। গ্রাম বাংলার আদর্শ রূপ যেন ঘরখানা। মেঝেনি কোনো মাটি দিয়ে, ঘরের দুপাশে দুটো চৌকি, তাতে পাতা আছে ঝকঝকে চাদর। দেওয়ালে আঁকা আছে নানা রঙের আলপনা। মঈন কুদ্দুস জিজ্ঞেস করলেন, ঘর পছন্দ হয়েছে? দুই বন্ধু একসঙ্গে হ্যাঁ বলে উঠলাম। ব্যাগটা মাটিতে রেখে যে যার চৌকি বেছে নিয়ে তারপর বসে পড়লাম। মঈন কুদ্দুসের ডিমান্ড অতি সামান্য, মাত্র 10 টাকা প্রতিদিন দিলেই হবে। থাকবো 3 দিন, তার মানে সর্বমোট 30 টাকা। সেই টাকা অবশ্য আগেই দিয়ে দিতে হবে কুদ্দুসকে। যাই হোক, মাথার উপর একটা ছাদ পাওয়া গেল এই সন্ধেবেলা এসে। কুদ্দুস বললে, তা তোমরা কুয়োতলায় গিয়ে মুখ হাত ধুইয়ে নাও। রাতে এখানে বেশিক্ষণ জাগে না কেউই। তোমাদের খাওয়ার ব্যবস্থা করে ফেলি আমি। আয়োজন কিন্তু সামান্য, কলাই ডাল, ভাত আর শাক ভাজা। রাতে কোথায় থাকবো কি খাবো তাহারই ঠিক ছিল না। এ খাবার যে আমাদের কাছে রাজার ভোজ বলে মনে হলো। কুয়োতলায় ঠান্ডা জলে মুখ হাত ধুয়ে আরামে জুড়িয়ে এলো সারা শরীর। মুখ হাত ধুয়ে আরাম করে ঘরে বসে দুই বন্ধু গল্প কাচা শুরু করলাম। গল্পের বিষয় পরীক্ষার পেপার থেকে ফুটবলের ময়দান অবধি গড়ালো। আধ ঘন্টা পার হতে না হতেই কুদ্দুস 2 হাতে 2টো থালা সাজিয়ে এনে মাটিতে রাখলেন। পরিপাটি করে আসন বিছিয়ে সুন্দর ব্যবস্থা করলেন খাওয়া দাওয়ার। গরম ধোঁয়া ওঠা ভাত, কলাইয়ের ডাল, নোটে শাক ভাজার সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ওহ, অমন খাওয়ার যেন বহুদিন খাইনি মনে হলো। ডালের যে অত স্বাদ হতে পারে তা আগে জানা ছিল না।
খাওয়া হয়ে যাওয়ার পরে কুদ্দুস চলে যাচ্ছিলেন। হঠাৎ যেন কি মনে হতে পিছন ফিরে তাকালেন। গড়া একেবারে কাঁধে নামিয়ে বললেন, বেশি রাত অব্দি জেগো না বাবারা, আর কোনো কারণে যদি ভয় লাগে আমাকে ডাক দিও। হ্যাঁ, এই কথার কোনো অর্থই বুঝলাম না। হঠাৎ ভয় পেতে যাবই বা কেন? তারপরেই মনে হলো জঙ্গলের পরিবেশ, নতুন জায়গা, পোকামাকড়ের ডাক, এসবের কারণে রাতে যদি ভয় টয় পাই, এই কারণেই হয়তো উনি এ কথা বলে গেলেন। আমরা শহরের ছেলে, তারপর রাত জেগে পড়াশোনা করা আমার অভ্যাস ছিল। রঞ্জিত কিছুক্ষণ গল্প করল, তারপরেই নাক ডেকে দিল ঘুম। আমারও শরীর ক্লান্ত ছিল। সারাদিনের অমন বিরক্তিকর বাসযাত্রা, দিনের শেষে পেট ভরে খাওয়া বিভিন্ন কারণে চোখ জুড়িয়ে এলো। মাটির দেওয়ালে ঠান্ডা ঘরের আরামে কখন যে ঘুমিয়ে পড়লাম। রাত তখন কটা হবে কে জানে। একটা শব্দে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কুপির আগুন আমরা আগেই নিভিয়ে দিয়েছিলাম, কাজেই ঘর ছিল অন্ধকার। ঝট করে ঘুম ভেঙে যাওয়ার জন্য প্রথমে কিছুই ঢাউর করতে পারছিলাম না। কেবল চাপচাপ অন্ধকার যেন চোখে ঢেলে দিল আলকাতরার প্রলেপ। মনে হলো ঘরের মধ্যে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। পরিবেশে অসম্ভব নিস্তব্ধ। বাইরের পোকামাকড়ের শব্দ যেন আর শোনা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে কারো ভারী পায়ে হেঁটে বেড়ানোর আওয়াজ। কেউ যেন ধপ ধপ শব্দে হেঁটে বেড়াচ্ছে ঘরময়। প্রথমে ভাবলাম শব্দটা আসছে বাইরে থেকে, পরক্ষণেই ভুল ভাঙল। মনে হলো কেউ যেন আমার মুখের খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সে আমার মুখের দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। একেই বোধহয় ভয় বলে। তারপরেই মনে হলো বেটা রঞ্জিত আমাকে ভয় দেখাচ্ছে না তো। বুকে তখন অদম্য সাহস। মাথার কাছেই ছিল পেন্সিল টর্চটা, এক লহমায় জ্বালিয়ে ফেললাম। অবাক হলাম, কোথাও কেউ নেই তো। এক্ষুনি যে মনে হলো মুখের কাছে কেউ উঁকি দিয়ে দেখছে। রঞ্জিত বরং ও চৌকিতেই শুয়ে আছে, ওর চোখ খোলা। সেই চোখে দুনিয়ার আতঙ্ক। আমাকে টর্চ জ্বালাতে দেখে ও সাহস পেল, ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, কেউ যেন ঘরে হাঁটছিল মনে হলো না? আমি তাহলে একা শুনিনি, রঞ্জিতও শুনেছে। আমি উঠে গিয়ে দেশলাই দিয়ে কুলুঙ্গির কুপিগুলো ধরাতে গেলাম। টর্চের ক্ষীণ আলোয় একটা কুলুঙ্গি খুঁজে পেলাম। আলো ধরাতেই ঘরটা কিছুটা আলোকিত হলো। সেই আলোতেই দেখতে পেলাম পাশের কুলুঙ্গিতে কোনো কুপি নেই, তার বদলে সেখানে আছে একটা প্রদীপ। মাটির তৈরি বেশ বড় একটা প্রদীপ, কিন্তু তাতে কোনো সলতে নেই। হাত বাড়িয়ে নামিয়ে আনলাম জিনিসটাকে। কারুকাজ করার প্রদীপটা দেখতে ছিল অসাধারণ। বুড়ো কুদ্দুসের শখের জিনিস হবে এটা, ভেঙে গেলে কেলেঙ্কারি হতে পারে ভেবে আবার জিনিসটা যথাস্থানে রেখে দিলাম। ভেবেছিলাম আর ঘুম আসবে না, কিন্তু আমাদের চিন্তাকে ভুল প্রমাণিত করে রাজ্যের ঘুম আমাদের দুজনকেই জড়িয়ে ধরল। শেষ রাতে ঘুমের মধ্যে একটা বিশ্রী স্বপ্ন দেখলাম। বেশ লম্বা মতো দাড়িওয়ালা একটা লোক তাকিয়ে আছে আমার আর রঞ্জিতের দিকে। সে একটা নৌকায় উঠতে বলছে আমাদের। আমরাও ওর কথা মতো নৌকায় উঠে বসছি। নদীর মাঝে আমাদের নিয়ে দ্রুত ভেসে যাচ্ছে নৌকা। চারিপাশে তাকিয়েই বুঝতে পারছি জল খুব গভীর। হঠাৎ দুলে উঠল নৌকা। তাল সামলাতে না পেরে রঞ্জিত পড়ে গেল জলে। ও ডুবে যেতে লাগলো। আমি তো সাঁতার জানি না। নৌকাতেও কোনো মাঝি নেই, পাগলের মতো চেঁচাতে লাগলাম আমি। কেউ সাহায্য করতে এলো না। সবার অজান্তেই জলে ডুবে গেল রঞ্জিত।
ধর্মর করে উঠে বসলাম চৌকির উপর। না, রঞ্জিত নিজের চৌকিতে আরামে ঘুমোচ্ছে। এটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না। সকালে পরোটা আর মুরগির মাংস দিয়ে আমাদের প্রাতরাশ করালেন মঈন কুসুম। মাংসের স্বাদ ছিল অপূর্ব। কলকাতার বড় বড় রেস্তোরাঁ ডাহা ফেল মারবে সেই স্বাদের কাছে। কুদ্দুস আমাদের বললেন, সকালে সোনাঝুরি ঘুরে এসো, বেশ লাগবে জায়গাটা। আর বিকেলে রানীবাঁধের দিকে যাও, তেমন হলে হুই পাহাড়ে ঘুরে আসতে পারো। হ্যাঁ, সারাদিনটা ঘুরলাম দুই বন্ধুতে সোনাঝুরি। সে এক চোখ জুড়োনো জায়গা। জায়গার গুণ আর রোম্যান্টিকতায় পাতার পর পাতা কবিতা লিখে ফেলা যায়। দুপুরে কুদ্দুসের ঘরে ফিরলাম খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল এলাহি। খাসির মাংস আর ভাত, সঙ্গে ধনে পাতা দিয়ে রান্না করা মুসুর ডাল। বুড়োর আয়োজন দেখে আগের রাতের কথা যেন ভুলেই গেলাম। শেষ দুপুরে কাঁসাই নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম। নৌকা চলাচল করছে, অনেকে ওপারের পাহাড়টায় যাচ্ছে। আমাদের সঙ্গে মঈন কুদ্দুসও এসেছেন। তিনি একটা নৌকোতে গিয়ে বললেন, ওটা করে চলে যান। তারপর কারো উদ্দেশ্যে গলা চড়িয়ে বললেন, এই ভরত বাবুরা আমার লোক, সাবধানে নিয়ে যাস। গভীর কাঁসাই নদীর মাঝে এসে বুকটা কেঁপে উঠল। সে যেন অতল জল, দেখলেই মাথা ঘুরে যায়। বাঁধের ওপর থেকে নদীটাকে দেখে সত্যি ভয় লাগছিল একটু আগে। তখন আমরা সেই নদীরই মাঝখানে। ওপারে পৌঁছতে বেশি সময় লাগলো না। ছোট টিলা পাহাড়টায় আমরা হেঁটে হেঁটে উঠলাম। পাহাড়ের একেবারে ওপরে ছিল একটা শিব মন্দির। মন্দিরের পুরোহিত আমাদের বললেন পুজো দিতে, এতে নাকি সব ভালো হবে। তখন মনে ভক্তির ভাব ছিল অল্প। ঠাকুর দেবতা দেখলে কপালে শুধু হাত দেখাতাম, ব্যাস ওই অবধি। পুজো দিলাম না ওখানে। পাহাড় থেকে যখন নামছি দেখলাম আকাশে কালো মেঘ। যে মাঝি আমাদের নিয়ে গেছিল দূর থেকে সে হাত নেড়ে ডাকলো, চিৎকার করে বলল, আবার ঝড় উঠবে মনে হচ্ছে গো বাবুরা, তাড়াতাড়ি আসেন। দ্রুত পা চালালাম আমরা, কিন্তু লাভের লাভ তেমন কিছুই হলো না। মাঝি জোরে দাঁড় টানতে লাগলো, তবুও সেই ঝড় এড়াতে পারল না। আমরা যখন ঠিক মাঝ নদীতে, তখনই এলো প্রবল ঝড়। হাওয়ার দমকে দুলতে লাগলো নৌকা, যেন এক্ষুনি উল্টে যাবে। বুকের মধ্যে যেন কেউ সজোরে হাতুড়ি পিটতে লাগলো। মনে হলো আর বেঁচে ওপারে যেতে পারবো না। সেই মুহূর্তেই ঝোড়ো একটা বাতাস এসে নৌকাটাকে ঘুরিয়ে দিল। তাল সামলাতে না পেরে রঞ্জিত পড়ে গেল জলে। আমি চেঁচিয়ে উঠলাম, আরে রঞ্জিত, রঞ্জিত, এই রঞ্জিত! জলে পড়েই ও হাবুডুবু খেতে শুরু করলো। কিছুক্ষণ হাত পা ছুড়ল, মাঝি আর সময় নষ্ট না করে ঝাঁপ দিল জলে। সামনে অমন একটা দৃশ্য দেখে প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার জোগাড় হলো আমার। কিছুই বুঝতে পারছি না। ওদিকে মাথা খারাপের মতো অবস্থা হচ্ছে। টেনশনে পকেটে হাত দিয়েছি। হঠাৎ মনে হলো শক্ত কিছু একটা আছে সেখানে। জিনিসটা পকেট থেকে বার করলাম। সেই সন্ন্যাসীর দেয়া রুদ্রাক্ষটা। কি মনে হতে ওটা ভক্তি ভরে মাথায় ঠেকালাম। মনে মনে বললাম, আমার বন্ধুকে রক্ষা করো মহাদেব। সেকেন্ডের ভগ্নাংশে মাঝিকে দেখতে পেলাম। লোকটা একটা হাত ধরে রঞ্জিতকে টেনে আনছে নৌকার দিকে। অসীম শক্তিতে সে সাঁতরানোর চেষ্টা করছে নদী। মাঝি কিছুক্ষণ চেষ্টা করার পর নৌকার সামনে নিয়ে এলো রঞ্জিতকে। আমি ওর ভেসে থাকা হাত দুটো ধরে টেনে তুললাম নৌকোয়। বেশ কিছুটা জল খেয়ে ফেলেছে বেচারা। নৌকার পাটাতনে তুলে ওকে উল্টো করে পেটের জল বার করলো মাঝি। সেই যাত্রায় সে বেঁচে গেল।
ভেবে আশ্চর্য লাগলো, এমনই একটা স্বপ্ন দেখেছিলাম কাল রাতে। অন্য পাড়ে যখন পৌঁছলাম তখন ঝড় বৃষ্টি নেমেছে দারুণ। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা ফিরে গেলাম মঈন কুদ্দুসের বাড়িতে। সন্ধ্যার পরে রঞ্জিতের প্রবল জ্বর এলো। শীতে কাঁপতে লাগলো বেচারা। আমার ভয় করতে লাগলো। 18-19 বছরের ছেলে আমরা। আমি এসেছি বাড়ি থেকে পালিয়ে, ও আসার আগে ওর মা কান্নাকাটি করেছেন। এখন এখানে যদি কিছু হয়ে যায় কি করব আমি? কিভাবে ওর মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? সে রাতে জ্বরের মধ্যে কিছু খেলো না রঞ্জিত, আমিও খেলাম না কিছুই। আজ রাতের মধ্যে জ্বর যদি নেমে যায়, কাল সকালে উঠেই ফেরার বাস ধরবো সিদ্ধান্ত নিলাম। ওদিকে বৃষ্টির তেজ আর তোর বেড়েই চলেছে ক্রমাগত। মাঝে মাঝে মনে হচ্ছে মাটির এই ঘর বৃষ্টির জলে গলে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। কুদ্দুস এক বাটি জল দিয়ে গেছেন। আমি বারবার রুমাল ভিজিয়ে সেই জল দিয়ে জলপট্টি দিচ্ছি রঞ্জিতের কপালে। কুলুঙ্গির কুপিগুলো হাওয়ার দাপটে বারবার নিভে যাচ্ছে। রঞ্জিতের মাথার কাছে একটা হ্যারিকেন ধরানো আছে, ওটা সরু হয়ে জ্বলছে। যে কোনো মুহূর্তে ওটাও নিভে যাবে মনে হলো। রঞ্জিতের কপালে পট্টি দিতে দিতে শুনলাম ও বিড়বিড় করে বলছে, সুপ্রিয়, তুই শুনতে পাচ্ছিস? ঘরে ঘরে কেউ হেঁটে বেড়াচ্ছে। আগের দিন রাতে এটা আমার মনে হয়েছিল বটে, কিন্তু সেই মুহূর্তে তেমন কিছু মনে হলো না। হ্যারিকেনের ক্ষীণ আলোয় কাউকে দেখতেও পেলাম না ঘরের মধ্যে। আমার শরীরটাও ভীষণ ক্লান্ত লাগলো হঠাৎ করে। ঘুমে চোখ জুড়িয়ে এলো। আমি ঘুম জড়ানো গলাতেই রঞ্জিতকে বললাম, তুই ঘুমো, বুঝলি? কাল সকালেই আমরা চলে যাব, দেখবি সব ঠিক হয়ে গেছে। চেনা চেনা ঘুমের মধ্যে আবার দুঃস্বপ্ন দেখলাম। সেই দাড়িওয়ালা লোকটা এই ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। লোকটা দু চোখ আগুনের ভাটির মতো ধকধক করে জ্বলছে। ওফ, সে কি ভয়ঙ্কর! ধীরে ধীরে লোকটা এগিয়ে আসছে রঞ্জিতের দিকে। বাইরে বৃষ্টি হচ্ছে খুব জোরে, বাতাসে শোঁ শোঁ শব্দ হচ্ছে। লোকটার হাতে কুলুঙ্গির মধ্যে রাখা সেই মাটির প্রদীপটা। সে রঞ্জিতের বুকের ওপর হাত রাখলো। হাতটা দেখে আমি শিউরে উঠলাম। সেই হাতে কোনো মাংস নেই, শুধু হাড় আর হাড়। হাড় ভেদ করে বেরিয়ে এসেছে বিশাল নখ। রঞ্জিতের বুকে হাত রাখা মাত্রই থরথর করে কাঁপতে লাগলো ওর সারা শরীর। সেই শরীর ভেদ করে একটা আলোর মতো কিছু বেরিয়ে আসছে। একটা দমকা হাওয়া দিল হঠাৎ করেই, সঙ্গে সঙ্গে উল্টে গেল হ্যারিকেনটা। রঞ্জিতের গায়ে আগুন ধরে গেল, দাউ দাউ করে জ্বলতে লাগলো আগুন। আমি স্বপ্নটা দেখে আঁতকে উঠলাম। চোখ খুলতেই দেখলাম সত্যি হ্যারিকেনটা উল্টে গেছে রঞ্জিতের গায়ে। আস্তে আস্তে আগুন ধরতে শুরু করেছে গায়ের উপর রাখা চাদরে। সঙ্গে সঙ্গে কাণ্ডজ্ঞান শূন্য হয়ে পাগলের মতো চাদরটা ওর গা থেকে তুলে নিয়ে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিলাম। আর একটু হলেই বিপদ ঘটতে যাচ্ছিল। একই দিনে পরপর দুবার ছেলেটার ওপর মৃত্যুর কালো নজর পড়েছিল। বুঝতে অসুবিধা হলো না, এখানে খুব খারাপ কিছু একটা আছে। যে কোনো কারণেই হোক তার আভাস আমি আগেই পেয়ে যাচ্ছি। সে কি ক্ষতি করতে চায় আগেই বুঝতে পারছি আমি। এখানে আর এক মুহূর্তও নয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ভোর 5টা। বাইরে আলো ফুটেছে একটু একটু করে। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। এক ডাকেই ঘুম থেকে উঠে পড়ল রঞ্জিত। কাঁধে ব্যাগ ঝুলিয়ে রঞ্জিতকে নিয়ে বেরিয়ে এলাম বাড়িটা থেকে। মঈন কুদ্দুসের ঘুম তখনও ভাঙেনি। আমি চাইছিলামও না ওর ঘুম ভাঙুক। রঞ্জিত দুর্বল ছিল বটে, কিন্তু আস্তে আস্তে আমার সঙ্গে এসে বড় রাস্তায় দাঁড়িয়েছিল।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই দেখলাম কলকাতার প্রথম বাস আসছে। আর দেরি না করে উঠে বসলাম তাতে। সুপ্রিয়দা গল্প থামালেন, আয়েশ করে একটা সিগারেট ধরিয়ে বললেন, আরেক কাপ চা বলো দেখি। পঞ্চা চায়ের অর্ডার দিতে চলে গেল। সেই মুহূর্তে বিজয় জিজ্ঞেস করলো, গল্পটা বেশ লাগলো দাদা, কিন্তু জিনের সঙ্গে এর সম্পর্ক কোথায়? সুপ্রিয়দা কেশে গলা পরিষ্কার করে বললেন, বাসে ফেরার সময় এক স্থানীয় লোক আমার পাশে বসেছিল, ওকে সবটা বলি আমি। ওই আমাকে বলেছিল মঈন কুদ্দুস ছিলেন আসলে জিন সাধক। সরকারি গেস্ট হাউস যতদিন ছিল ততদিন সব ঠিকঠাকই ছিল। হোটেলগুলো খোলার পরেই ওর ব্যবসায় মন্দা দেখা দেয়। উনি জিন সাধনা শুরু করেন টাকা পয়সা ধরে রাখার জন্য। এর আগে অনেকেই ওর বাড়িতে থাকতে গিয়ে রাত বিরেতে পালিয়ে এসেছে ভয় পেয়ে। ওর ওই বাড়িতে জিন আছে। মাটির একটা প্রদীপকে আধার মানিয়ে উনি জিন ডেকে এনেছিলেন। আমি সেই মাটির প্রদীপটা ধরে ফেলায় আমার ক্ষতি করতে গেছিল পোষা জিন। আমার কাছে এমন কোনো শক্তিশালী জিনিস ছিল যেটার কারণে ও আমার ক্ষতি করতে পারেনি, কিন্তু সমস্যায় পড়েছিল রঞ্জিত। পরে ভেবে দেখেছিলাম সন্ন্যাসী রুদ্রাক্ষটা আমাকে বেঁচে থাকতে সাহায্য করেছে, বিপদের পূর্বাভাস দিয়েছে স্বপ্ন দেখিয়ে। চা চলে এসেছিল। সুপ্রিয়দা চাটা খেয়ে ক্লাব থেকে বেরিয়ে গেলেন। এই লোকটা প্রত্যেকবারই আমাদের এভাবে অবাক করে রেখে চলে যান। গল্পটা শুনে কি মনে হলো, অর্থাৎ আপনাদের সুচিন্তিত মতামত জানতে চায় মাহেশ্বরী প্রোডাকশনস। তাই আর দেরি কেন, ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দিন। নতুন শ্রোতা বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর শেয়ার করুন। এই গল্পের বাচিক শিল্পীরা হলেন অর্পণ, শুভাশিস, দুর্জয়, সৌম্য, রাজ, শ্রীরূপ এবং গৌতম। গল্পের সূত্রধার সেবা, স্ক্রিপ্টিং বৃতি, পোস্টার দীপ, আবহ সঙ্গীত ওয়েভ সেশন স্টুডিও। সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনা ও পরিচালনায় অনির্বাণ। ধন্যবাদ। শুভ রাত্রি।